আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 রাজ্য সফরে প্রধানমন্ত্রী আজ বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করবেন। অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠানকে ঘিরে দেশ জুড়ে আবেগ উন্মাদনা তুঙ্গে। অস্থায়ী মন্দিরে এতদিন ধরে পূজিত রামলালা দর্শনের আজই শেষ দিন। গুজরাটের বদোদরার হার্নি হ্রদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। বিদেশমন্ত্রী আজ উগান্ডা ও নাইজেরিয়া সফরে রওনা হবেন। সীমান্ত এলাকায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আক্রমণের নিন্দা করেছে ইরান। মহিলাদের হকিতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন টুর্নামেন্টে ভারত জার্মানির কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ু সফরে যাচ্ছেন। সকালে তিনি সোলাপুরে প্রায় 2000 কোটি টাকা মূল্যের নগরোন্নয়ন কেন্দ্রীয় মিশন অমৃতের 8টি প্রকল্পে শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহর এলাকায় 90,000-এরও বেশি বাড়ি প্রাপকদের হাতে তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন এবং বোয়িং সুকন্যা কর্মসূচির সূচনা করবেন। এর লক্ষ্য হল বিমান চলাচল ক্ষেত্রে আরও বেশি মাত্রায় মেয়েদের অংশগ্রহণ সুনিশ্চিত করা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তামিলনাড়ুর চেন্নাইয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রথম দক্ষিণ ভারতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রায় দেশের মানুষের ব্যাপক সাড়া মেলায় আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেও এই যাত্রা চলবে। তিনি গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এই সংকল্প যাত্রা 2 মাস পূর্ণ হয়েছে, এরই মধ্যে তা জন আন্দোলনে পরিণত হয়েছে। অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠানকে ঘিরে দেশজুড়ে আবেগ উন্মাদনা তুঙ্গে। বাকি আর 3 দিন। অসংখ্য ভক্তের গন্তব্য এখন রাম জন্মভূমি। রামলালার বিগ্রহ গতকাল মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। সমবেত মন্ত্রোচ্চারণের মধ্যে এই পর্ব সম্পন্ন হয় বলে জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে অস্থায়ী মন্দিরে এতদিন ধরে পূজিত রামলালা দর্শনের আজই শেষ দিন। আগামীকাল থেকে 22 তারিখ পর্যন্ত রামলালা দর্শন বন্ধ থাকবে। দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তদের থাকা, খাওয়া এবং যাতায়াতের জন্য ব্যাপক বন্দোবস্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রাণ প্রতিষ্ঠার আগে আজও একাধিক অনুষ্ঠান পালিত হবে। এর মধ্যে রয়েছে দেব প্রবোধন, ঔষধ অধিবাস, ঘৃত অধিবাস, কুণ্ড পূজন এবং অগ্নিকুণ্ড স্থাপন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যায় অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব পরিদর্শন করবেন। আগেই জানানো হয়েছে, 22শে জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশ জুড়ে উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর বেলা 2:30 পর্যন্ত অর্ধ দিবস বন্ধ রাখা হবে। কর্মচারীরা যাতে এই উৎসবে সামিল হতে পারেন সেজন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলিতে দুপুর 2:30 পর্যন্ত ছুটি থাকবে বলে কর্মী বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশগ্রহণের জন্য সমস্ত স্তরে কর্মীদের মধ্যে যে উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। আকাশবাণী ওই অনুষ্ঠানের ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে সবকটি প্রচার তরঙ্গে। দূরদর্শনের সব চ্যানেলেও গোটা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলেও লাইভ টেলিকাস্ট করা হবে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলিতে বড় স্ক্রিনে অনুষ্ঠান দেখানোর বন্দোবস্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এবং আগামীকাল অসমে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তেজপুরের মহাভৈরব মন্দিরে তিনি আজ সন্ধ্যায় স্বচ্ছতা সেবায় অংশ নেবেন। আগামীকাল শ্রী শাহ তেজপুরে বিশ্ববিদ্যালয়ে ডক্টর ভূপেন হাজারিকার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ঢেকিয়াজুলি ও গুয়াহাটিতে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ষোড়শ রাজস্থান বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল অধ্যক্ষ বাসুদেব দেবনানির ডাকা এক সর্বদলীয় বৈঠকে সভা সুষ্ঠুভাবে চালানোর জন্য সব রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা আশা করা হয়। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, সরকার ও বিরোধী উভয় পক্ষেরই সভায় মত প্রকাশের বিষয়ে একই অনুভূতি রয়েছে। সকলেই যাতে এ ব্যাপারে সমানাধিকার পান তা সুনিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। সরকার শুধুমাত্র বৈধ প্রেসক্রিপশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করার জন্য ওষুধ বিক্রেতা বা ফার্মাসিস্টদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য পরিবার সেবা সংক্রান্ত মহানির্দেশালয় ডিজিএইচএস এই মর্মে এক নির্দেশিকা জারি করে সব চিকিৎসককে তাঁদের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার নির্দিষ্ট কারণ উল্লেখ করতে বলেছেন। সব মেডিকেল কলেজকেও এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক না হলে তা স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলেও ডিজিএইচএস উল্লেখ করেছে।
এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গরলা রোহিনী এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে বৈঠক করেন। শ্রী কোবিন্দ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মনীশ্বর নাথ ভান্ডারীর সঙ্গেও এ বিষয়ে মতবিনিময় করেছেন। আইন ও বিচার মন্ত্রক সূত্রে খবর, দেশের নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট আইনজ্ঞদের কাছ থেকে এক দেশ এক নির্বাচনের বিষয়ে মতামত গ্রহণ করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। গুজরাটের বদোদরার হার্নি হ্রদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 12 জন পড়ুয়া ও 2 জন শিক্ষক। ওই নৌকায় 23 জন ছাত্রছাত্রী ও 4 শিক্ষক সহ মোট 27 জন আরোহী ছিলেন বলে সরকারি সূত্রের খবর। রাজ্যের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এনডিআরএফ এবং দমকল বাহিনী 20 জনকে উদ্ধার করে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনাগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। শ্রী মোদী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। এদিকে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিও। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ও জখমদের 50,000 টাকা করে অর্থ সাহায্যের কথা জানান। এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই 2 অভিযুক্তকে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ উগান্ডা ও নাইজেরিয়া সফরে রওনা হবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শ্রী জয়শঙ্কর আজ উগান্ডার রাজধানী কাম্পালায় আয়োজিত জোট নিরপেক্ষ আন্দোলনের 49 শীর্ষ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন। উপস্থিত থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সিংও। এদিকে বিদেশমন্ত্রী কাম্পালায় অ্যাঙ্গোলার বিদেশমন্ত্রী অ্যামটেটে অ্যান্তোনিওর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত আফ্রিকার সহযোগিতা বৃদ্ধি নিয়েও তাদের মধ্যে কথা হয়। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ব্যবস্থা করায় অ্যাঙ্গোলাকে ধন্যবাদ জানান ডক্টর জয়শঙ্কর। কাম্পালায় নির্জোট আন্দোলন ন্যামের 19তম শিখর সম্মেলনের ফাঁকে 2 বিদেশমন্ত্রী বৈঠকে বসেন। মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামিরের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর। এই দ্বীপ রাষ্ট্র থেকে ভারতীয় সেনাকর্মীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়। মালদ্বীপে চলতি উন্নয়ন প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করা ও সার্ক ও ন্যামের সদ্য দেশগুলির মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা করেন 2 বিদেশমন্ত্রী। উল্লেখ্য, আজ শুরু হচ্ছে 19তম ন্যাম শিখর সম্মেলন। ইরানের বিদেশ মন্ত্রক সীমান্ত লাগোয়া এলাকায় গ্রামবাসীদের ওপর পাকিস্তানের ড্রোন হামলার নিন্দা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 2 দেশের সীমান্তে ইরানি নয় এমন গ্রামবাসীদের ওপর পাকিস্তানের এই অসংগত এবং অবাঞ্ছিত আক্রমণের নিন্দা করে ইরান। একই সঙ্গে 2টি দেশ এবং 2 দেশের সরকারের মধ্যে সুপ্রতিবেশী সুলভ ও সৌভ্রাতৃত্বের নীতি বজায় রাখা হবে। তেহরান ও ইসলামাবাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের সম্পর্কে শত্রুদের ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না। ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানোর কথা পাকিস্তান ঘোষণা করার পরই ইরানের তরফে এই বিবৃতি এলো। ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ডের প্রধান সড়ক বরাবর হামাসের অস্ত্র কারখানার নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে বলে সে দেশের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। মাটির নিচে অসংখ্য সুড়ঙ্গের মাধ্যমে এই অস্ত্র কারখানাগুলি যুক্ত। সালাহ আন্দিল সড়ক বরাবর মাটির ওপরে ও নিচে এইসব কারখানায় তৈরি হতো রকেট, অস্ত্র ও গোলাগুলি। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, 7ই অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণে 24,600 বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 10,000। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরের বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্বের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ। এক্ষেত্রে নতুন দিল্লির নিজস্ব স্বার্থ প্রভাবিত হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইয়েমেন সমর্থিত হুতি জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়ে আসছে। মহিলাদের হকিতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন টুর্নামেন্টে ভারত জার্মানির কাছে পেনাল্টি শুটআউটে 4-3 গোলে পরাজিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল 2-2। তবে এই খেলায় হারলেও এখনও অলিম্পিকে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে। এক্ষেত্রে জাপানের বিরুদ্ধে খেলায় তাদের জিততেই হবে। অপর সেমিফাইনালে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল ভারত উজবেকিস্তানের কাছে 0-3 গোলে পরাজিত হয়েছে। উজবেকিস্তানের হয়ে গোল করেছেন ফাইজুলায়েভ, সার্গিভ ও নাসরুলায়েভ। এই নিয়ে টুর্নামেন্টে পরপর 2টি ম্যাচেই পরাজিত হল ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 রাজ্য সফরে প্রধানমন্ত্রী আজ বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করবেন। অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠানকে ঘিরে দেশজুড়ে আবেগ উন্মাদনা তুঙ্গে। অস্থায়ী মন্দিরে এতদিন ধরে পূজিত রামলালা দর্শনের আজই শেষ দিন। খবর শেষ হলো।